বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আমার আজকের অনলাইন সেশনটিতে আমার উচ্চ মাধ্যমিক শ্রেণীর প্রথম বর্ষের সকল শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় নবীন শিক্ষার্থীরা, তোমরা জানো পুরো বিশ্বজুড়ে এখন করোনা মহামারী চলছে। এই বর্তমান পরিস্থিতিতে পুরো দেশ তথা সারা বিশ্বই এখন স্থবির হয়ে পড়েছে। প্রতিনিয়ত প্রতিটা মুহূর্তে পুরো পৃথিবী চেষ্টা করছে এই স্থবির অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য। আমরাও সমান তালে চেষ্টা করছি এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য। আমাদের শিক্ষা কার্যক্রমে ব্যাপক বিঘ্ন ঘটছে। এই বিঘ্নতা কাটিয়ে ওঠার জন্য শিক্ষার্থীদের কথা ভেবে পুরো দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানই তাদের শিক্ষা কার্যক্রম অনলাইনে চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজও তাদের শিক্ষা কার্যক্রম অনলাইনে চালিয়ে যাওয়ার চেষ্টা করছে। তারই অংশ হিসেবে আজকে আমি আমার আজকের অনলাইন সেশনটি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমি রাবেয়া বেগম, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ। আমি আমার আজকের সেশনটি তৈরি করেছি আমার উচ্চ মাধ্যমিক শ্রেণীর প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য। আমার বিষয়টি হচ্ছে উচ্চতর গণিত। এই উচ্চতর গণিত বিষয়ের দ্বিতীয় অধ্যায় তথা ভেক্টর নিয়ে আমি আজকে আলোচনা করব। আমার চ্যাপ্টারটি হচ্ছে ভেক্টরস। ভেক্টরস কি আমরা জানি। ভেক্টর এটা জানার আগে আমরা জানবো রাশি কি। তোমরা জানো এগুলো তোমরা এসএসসিতে পড়ে এসেছো, রাশি, স্কেলার রাশি, ভেক্টর রাশি। আমি এই বিষয়গুলো নিয়ে অত ডিটেলস আলোচনা করব না, যেহেতু আমাদের সেশনটিতে আমরা আরো কিছু বলবো, সামনে আমরা নতুন কিছু শিখবো, যার কারণে আমি শুধু তোমাদের মূল অংশটুকু একটু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছি। রাশি কি? আমরা যা কিছু পরিমাপ করতে পারি তাকেই রাশি বলে। যেমন 10 সেন্টিমিটার, 2 কেজি, 5 মিনিট, 2 ডাইন ইত্যাদি। এদের মধ্যে কতগুলো শুধুমাত্র ধরো পরিমাণ দ্বারাই সম্পূর্ণরূপে প্রকাশ করা যায়, আবার কতগুলো শুধু পরিমাণ দ্বারা প্রকাশ করা যায় না। যদি একটি উদাহরণ দেই, ধরো একটি বস্তু প্রথম সেকেন্ডে সরণ 7 সেন্টিমিটার, দ্বিতীয় সেকেন্ডে 5 সেন্টিমিটার। এখন যদি আমি ধরি বস্তুটি একই সরল রেখায় চলছে, তাহলে 2 সেকেন্ডে তার সরণ হচ্ছে 7 যোগ 5 সমান 12 সেন্টিমিটার, অর্থাৎ একই সরল রেখায় এবং একই দিকে। কিন্তু বস্তুটি যদি ধরো প্রথম সেকেন্ড যদি সামনের দিকে যায় বা ধরি ডান দিক, পরের সেকেন্ডটি মনে করো তার বিপরীত দিকে গেল বাম দিক, তাহলে 2 সেকেন্ডে তার সরণ কত হচ্ছে? 2 সেন্টিমিটার, 7 - 5। তাহলে আমরা এই উদাহরণটি থেকে স্পষ্ট বুঝতে পারছি যে সরণ পরিমাপের জন্য শুধুমাত্র শুধুমাত্র পরিমাপ দ্বারাই আমরা মান নির্ণয় করতে পারছি না সরণ। এটা জানার জন্য আমার মান এবং দিক উভয়েরই প্রয়োজন পড়ছে। অর্থাৎ পরিমাণ ও দিক ছাড়া সরণ সম্পূর্ণরূপে প্রকাশ করা যায় না। এই কারণে আমরা এই সরণকে বলে থাকি ভেক্টর রাশি। অর্থাৎ তাহলে আমরা দেখো এই যে রাশিগুলো বলেছিলাম যে শুরুতেই, যে যার কিছু শুধুমাত্র পরিমাপ দ্বারাই সম্পূর্ণরূপে প্রকাশ করা যায়, আর কিছু পরিমাপের জন্য পরিমাপের সাথে দিকেরও প্রয়োজন হয়। এই যে রাশির দুইটা যে টাইপ, এই টাইপ থেকেই আমরা রাশিগুলোকে দুটো ভাগে ভাগ করেছি। একটি হচ্ছে আমার স্কেলার রাশি আর একটি ভেক্টর রাশি। স্কেলার রাশি, স্কেলার বলতে আমরা বুঝাই শুধুমাত্র যেমন যে সকল রাশিগুলোকে শুধু মানের মাধ্যমে পরিমাপ করা যায়, সেই সকল রাশিগুলোকেই আমরা স্কেলার রাশি বলে থাকি, যেমন দৈর্ঘ্য, দূরত্ব, সময়, ভর, আয়তন, ঘনত্ব ইত্যাদি। এবার ভেক্টর রাশি,
যে সকল রাশি সম্পূর্ণ রূপে প্রকাশের জন্য রাশির পরিমাণ ও নির্দিষ্ট দিক প্রয়োজন, ওই সকল রাশিগুলোকেই আমরা ভেক্টর রাশি বলে থাকি। অর্থাৎ যদি আমি আরো শর্ট করে বলি, মান ও দিক উভয়ই আছে এইরূপ একটি রাশিকে ভেক্টর বলে। অর্থাৎ ভেক্টর রাশির কি আমি, অথবা যদি বলি ধর্ম, তার কি মানও থাকবে দিকও থাকবে, এবং মান ও দিক উভয় মিলেই হচ্ছে সে ভেক্টর রাশি। এই ভেক্টর আমরা প্রকাশ করি কিভাবে? ভেক্টর আমরা সাধারণত ইংরেজি ক্যাপিটাল লেটার, এই যে দেখো এর মাথার উপরে একটি অ্যারো চিহ্ন দেই, অথবা এর মাথায় একটু দাগ দেই, নিচে দেই, এইভাবে ধরো এই যে স্মল লেটারেও এইভাবে বিভিন্নভাবে আমরা ভেক্টর প্রকাশ করে থাকি। অর্থাৎ রাশি, ভেক্টর রাশি যখনই আমরা যে কোনো ইংরেজি লেটারের উপরে এই যে এই অ্যারো চিহ্নটা বা এইরকম দাগ দেখবো, তখনই আমরা বুঝে নিব এটি একটি ভেক্টর রাশি। দেখো আমি এখানে একটি সরল রেখা এঁকেছি। ধরো এটার আদি বিন্দু হচ্ছে এ এবং আমার শেষ বিন্দু যেটি টার্মিনাল পয়েন্টটা হচ্ছে বি। এখন এটাকে যদি আমি বলি সে একটি ভেক্টর, তাহলে এটাকে আমি বলবো এ বি ভেক্টর। আর এই দেখো এ বি, এবার এটা আমরা লিখবো এভাবে, এ বির মাথার উপরে দেখো আমি অ্যারো দিয়েছি, এটাই হচ্ছে আমার এ বি ইজ এ ভেক্টর। যদি ধরো এই যে আদি বিন্দুটা অর্থাৎ ইনিশিয়াল বিন্দুটা এ না হয়ে ও হয়, তাহলে আমার ভেক্টরটি কি হয়ে যাচ্ছে? ও বি। যেখানে আমরা এইভাবে লিখি, যেখানে আমার এ ইকুয়াল টু হচ্ছে a1i প্লাস a2j প্লাস a3k, এবং দেখো এই যে আই জে কে এগুলোর উপরে ক্যাপ চিহ্ন থাকে, এগুলো তোমরা এসএসসি লেভেলেই পড়ে এসেছো। এখানে এই আই জে কে হচ্ছে কি আমার এক্স ওয়াই জেড বিভিন্ন এই তিনটি অক্ষ বরাবর একক ভেক্টর। অর্থাৎ এ যদি একটি বিন্দু হয়, তাহলে আমরা এর এই যে এক্স অক্ষ বরাবর এর অংশ হচ্ছে আমার a1, ওয়াই অক্ষ বরাবর a2 এবং জেড অক্ষ বরাবর a3। তাহলে এ হচ্ছে এই বিন্দুটার অবস্থান কোথায়, যে অবস্থান থেকেই আমরা এই যে a1i প্লাস a2j প্লাস a3k এই ভেক্টরটি আমরা বলতে পারবো সে এটা হচ্ছে 3 ডাইমেনশনে। অর্থাৎ এর অংশ হচ্ছে এইটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ বরাবর। সুতরাং যদি এ একটি ভেক্টর হয়, এটাকে আমরা কিভাবে লিখবো? এ ইকুয়াল টু a1i প্লাস a2j প্লাস a3k। অথবা দেখো আমরা এই যে এইভাবেও লিখতে পারি, এইভাবে লিখলে আমরা এটা স্থানাঙ্ক আকারে লিখে থাকি। আমরা জানি এটা যদি অক্ষ এইভাবে লিখি বিভিন্ন অক্ষের আই জে কে একক ভেক্টর দ্বারা, তখন এটাকে আমরা এভাবে লিখবো, এই যে এক্স ওয়াই জেড অক্ষ বরাবর একক ভেক্টর। আর এ বি ভেক্টর, ভেক্টরের কথাই ছিল যে তার মান ও দিক থাকবে। এ বি যে ভেক্টরটি আমি লিখেছি তার দিকটা কি, দেখো এই যে আমি অ্যারোটা দিয়েছি এই মাথায়, এটার আমরা অবশ্যই দিক দিতে হবে, যে এখানে বলতে হবে বা বোঝাতে হবে। অর্থাৎ এ ভেক্টর তার দিক, মানে এই যে এ যদি ইনিশিয়াল বিন্দু আদি বিন্দু এ থেকে যাত্রা শুরু করে বি এর দিকে যাচ্ছে, অর্থাৎ এ কোন দিক থেকে যাচ্ছে? বি এর দিক বরাবর যাচ্ছে। ভেক্টরটির দিক হচ্ছে এ থেকে বি এর দিক বরাবর। এবার দেখো আমরা পড়বো ধারক রেখা। এই সংজ্ঞাটা তোমরা জেনে এসেছো আমি জানি, তারপরেও আমাদের এখন একটু মনে করে নিচ্ছি আমরা, কারণ এই সংজ্ঞাটা আমাদেরকে জানতে হবে ধারক রেখা কি। দেখো এইখানে আমি একটি বড় রেখা এঁকেছি, এক্স এক্স প্রাইম মনে করে একটি বড় সরল রেখা, তার উপরে দেখো একটা ছোট্ট সরল রেখা এঁকেছি এ বি। তাহলে এইখানে ছবি থেকে আমি কি দেখতে পাচ্ছি? এই এ বি সরল রেখাটা হচ্ছে আমার এই যে এই বড় সরল রেখাটার একটা অংশ। এখন এ বি কে যদি আমি ভেক্টর বলি, তাহলে এ বি ভেক্টরটি কোথায় অবস্থিত? এই যে এক্স এক্স প্রাইম সরল রেখার উপরে। এই যে দেখো এখানে এপি ভেক্টর কোথায় আছে? এক্স এক্স প্রাইম সরলরেখার উপর অবস্থিত। তাহলে এই যে বড় সরলরেখাটা এক্স এক্স প্রাইম, অর্থাৎ যেই সরলরেখাটির উপরে আমার ভেক্টরটি অবস্থিত, সেই সরলরেখাটিকেই আমি বলবো ধারক রেখা। অর্থাৎ কোনো ভেক্টর যে অসীম দৈর্ঘ্যের সরলরেখার উপর অবস্থিত, সে সরলরেখাটিকে ভেক্টরটির ধারক রেখা বা ধারক বলে। ভেক্টরের সমতা মনে করো যে এখানে লিখেছি আমি এ বি একটি ভেক্টর যার দিক হচ্ছে এ থেকে বি এর দিকে, ঠিক একভাবে সিডি আরেকটি ভেক্টর যার দিক হচ্ছে
সি থেকে ডি এর দিকে। এখন এ বি ভেক্টর সমান সিডি ভেক্টর হবে যদি, তার মানে ভেক্টর দুইটা সমতা থাকবে, তারা সমান হবে কখন, যদি তাদের দৈর্ঘ্য ও দিক একই হয়। আচ্ছা, যদি তাদের, এই যে দেখো আমি বলেছিলাম এ যাচ্ছে এ থেকে বি এর দিকে, সিও দেখো এই সিডি ভেক্টর যাচ্ছে সি থেকে ডি এর দিকে, অর্থাৎ তাদের দৈর্ঘ্য একই দিকে, দিক একই হয়। আচ্ছা, তাহলে তাদের দৈর্ঘ্য ও দিক একই হয় এবং ধারক রেখা একই এবং সমান্তরাল হয়। দেখো আমি এখানে যে উদাহরণটি নিয়েছি তাতে হচ্ছে এরা সমান্তরাল আছে। এই হচ্ছে আমার ভেক্টর সমতা, অর্থাৎ তাহলে দুটো ভেক্টর পরস্পর সমান হতে হলে বা তাদের মধ্যে সমতা থাকতে হলে আমার কি থাকতে হবে, তাদের দৈর্ঘ্য আর দিক একই হতে হবে। এবার সদৃশ এবং অসদৃশ ভেক্টর। সদৃশ, দেখো এইখানে আমি আরেকটি ছবি এঁকেছি, যে একটি সরলরেখা বা এটাকে বলি এ ভেক্টর, এই যে দিক দিয়েছি এদিকে, একেবারে বি আর একটা ভেক্টর দিক এদিকে। এখন এই যে দুটো ভেক্টর এ আর বি, এই ভেক্টর দুটোকে আমরা সদৃশ ভেক্টর বলবো কখন, দেখো একটা আমি ইচ্ছে করে বড় এঁকেছি আর একটা ছোট এঁকেছি, যাতে তারা পুরো একেবারে সমান না হয় বা একই না হয়। তাহলে এই যে এই ছবি দুটো থেকেই দেখা যাচ্ছে তারা দেখতে অনেকটা একই রকম, বড় আর ছোট। তাহলে এই ভেক্টর দুটো সদৃশ হচ্ছে কিভাবে, দিক অবশ্যই এক হবে, অর্থাৎ দেখো একই দিকে যাচ্ছে। আর কি, এখানে মান সমান হতে পারে নাও হতে পারে, অর্থাৎ ধরো যদি এটা যদি 2 সেন্টিমিটার হয় রেখাটার মান মেপে যদি দেখি, তাহলে সেটা আমরা মান পাচ্ছি, ধরে নিচ্ছি এটা 2 সেন্টিমিটার, এটা আমি ছোট এঁকেছি, ধরো এটা 1 সেন্টিমিটার বা 1.5 সেন্টিমিটার, অর্থাৎ মান সমান হতে পারে নাও হতে পারে। এবার আমরা পড়বো অসদৃশ ভেক্টর। দেখো আমি আরো দুটো সরলরেখা এঁকেছি, একটা সি বড় করে, তার যার দিক হচ্ছে আমার এদিকে ডান দিকে, আবার ডি ছোট করে এঁকেছে যার দিক হচ্ছে বাঁ দিকে। তাহলে এই যে সি ও ডি, দেখো এটা অসদৃশ ভেক্টর, তারা একই রকম না, দিক ভিন্ন, অসদৃশ। তাহলে এই ঘটনাটা, তাদের মধ্যে কি ঘটনা ঘটছে, অসদৃশ হওয়ার জন্য ঘটনা হবে দিক অবশ্যই বিপরীত হবে। দিক বিপরীত হবে, মান সমান হতেও পারে নাও হতে পারে। এই গেল আমার সদৃশ ও অসদৃশ ভেক্টর। এবার আমরা পড়বো ভেক্টরের মান। দেখো আমরা আগে ভেক্টর পড়ে আসছি, এ ভেক্টর, যেখানে এ সমান হচ্ছে a1i প্লাস a2j প্লাস a3 কে। আমরা এই ভেক্টরটিকে ক্যাপিটাল লেটার দ্বারাও লিখি, স্মল লেটার দ্বারাও লিখে যে, তাহলে এখানে ধরে নিচ্ছি আমি এ হচ্ছে আমার সেই একটি ভেক্টর। এই যে এখানে ধরো একটা রেখা এঁকেছি আমি, এই রেখাটা বরাবরই আমার এ ভেক্টর অবস্থান করছে, এ ভেক্টর। এখানে এ হচ্ছে আদি বিন্দু, বি হচ্ছে আমার শেষ বিন্দু, ধরে নিয়েছি এই যে এ বি ভেক্টর সমান হচ্ছে এ। আচ্ছা, এখন এ বিন্দু অর্থাৎ আদি বিন্দু ও বি বিন্দু বা শেষ বিন্দুর মধ্যবর্তী দৈর্ঘ্যকে ওই ভেক্টর অর্থাৎ এ বি এর মান বলে। দেখো এখন এইটা যদি আমরা এই যে আমি সরল রেখা ধরি, যদি এটা ভেক্টর বলেছি আমি, এখন ধরো এটা আমি পরিমাপ করি, পরিমাপ করলে তখন কি হয়ে যাচ্ছে, আমি পরিমাপ করে মান পাচ্ছি। ধরো এই রেখাটা 2 সেন্টিমিটার 3 সেন্টিমিটার, তখন কি হয়ে যাচ্ছে মান, এটা একটা কনস্ট্যান্ট সংখ্যা, তখন এটাকে বলি আমরা স্কেলার রাশি, পরিমাপ। তাহলে এই যে ভেক্টরটির পরিমাপ মান চলে আসছে, তখন এই ভেক্টর, এই ভেক্টরের মান হচ্ছে এই যে স্কেলার রাশি। তাহলে এ বি এর মান, এখন এটা স্কেলার হয়ে যাচ্ছে, এটাকে আমরা কিভাবে লিখবো, এ বি এর মান, এই যে এ বি ভেক্টরটাকে এই যে দুটো দাগ দিয়ে দিয়েছি, দুটো খাড়া দাগের ভেতরে লিখবো, এই দাগ দুটোকে আমরা বলি মডুলাস বা মড সংক্ষেপে। এটা যদি এইভাবে থাকে তাহলে সমান সমান হয়ে যাচ্ছে এ বি। দেখো এই এ বির উপরে নিচে কোথাও কোনো দাগ বা অ্যারো চিহ্ন নেই, অর্থাৎ তখন আমরা এটা দেখে বুঝবো এই এ বিটা হচ্ছে শুধুমাত্র এই মান তথা স্কেলার রাশি। তাহলে এ বি সমান কি হয়ে যাচ্ছে, এ সমান এই যে মড, এই মড তুলবো যেভাবে আমরা, এর রুলসটা হচ্ছে তোমার √ওভার a1 স্কয়ার প্লাস a2 স্কয়ার প্লাস a3 স্কয়ার, অর্থাৎ আই এর সহগ, জে এর সহগ, কে এর সহগ, এই যে একক ভেক্টরগুলোর সহগগুলো কি হবে, হোল স্কয়ার হয়ে যোগ আকারে বসবে। এই হচ্ছে আমার মডুলাস তোলার নিয়ম। শূন্য ভেক্টর।
শূন্য ভেক্টর কি দেখো কি বলেছে, শূন্য ভেক্টর যার দৈর্ঘ্য শূন্য হবে, অর্থাৎ দৈর্ঘ্য শূন্য মানে কি আমার আদি বিন্দু আর শেষ বিন্দু একই হবে। যদি তার আদি বিন্দু আর শেষ বিন্দু একই হয় তাহলে মান কত হবে, মান অবশ্যই শূন্য হবে। তাহলে এই তিনটা ঘটনা যদি কোনো ভেক্টরের বেলায় ঘটে থাকে তখন সেই ভেক্টরটিকে আমি বলবো শূন্য ভেক্টর। শূন্য ভেক্টরকে দেখো আমি এই যে এইভাবে লিখি, জিরো লিখে এর উপরে অ্যারো চিহ্ন, নর্মাল যথা যেইভাবে ভেক্টর লিখে থাকে জাস্ট এটা হবে জিরোর উপরে, এটাইকে দ্বারা আমরা শূন্য ভেক্টর প্রকাশ করে থাকি। এবার একক ভেক্টর। একক ভেক্টর আমরা জানি কোনো ভেক্টরের মান 1 হলে ওই ভেক্টরকে আমরা একক ভেক্টর বলে থাকি। এখন যদি ধরো কোনো ভেক্টরের মান 1 হয়নি কিন্তু আমাকে তারা একক ভেক্টর বের করতে বলেছে, তখন আমি কি করব, তখন আমি ওই ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করব, ভাগ করে যেই ভাগফলটি পাবো সেটি হচ্ছে আমার একক ভেক্টর। এই একক ভেক্টরকে আমরা ইংরেজির ছোট অক্ষরের উপরে ক্যাপ দ্বারা প্রকাশ করে থাকি। এই যে দেখো ছোট অক্ষরের উপরে ক্যাপ দ্বারা প্রকাশ করেছি, ক্যাপ আর স্মল লেটার, যার উপরে আমি ক্যাপ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি সে হচ্ছে একক ভেক্টর। এবার পড়ি এখানে কি লিখেছি আমি, যে কোনো ভেক্টরের মান 1 হলে ওই ভেক্টরকে একক ভেক্টর বলে। মান 1 হয় এরূপ ক্ষেত্রে ওই ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায়। কোনো ভেক্টরের মান 1 হলে তাকে একক ভেক্টর বলে। এখানে আমি লেখার সময় একটু ভুল করে ফেলেছি, যে মান 1 নয় এরূপ ক্ষেত্রে, এখানে হবে হয় না হয়ে নয় হবে, মান 1 নয় এরূপ ক্ষেত্রে ওই ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায়। সাধারণত একক ভেক্টরকে ইংরেজি ছোট অক্ষরের উপরে ক্যাপ দ্বারা প্রকাশ করা হয়। এই যে দেখো আর উপরে ক্যাপ দিয়েছি আমি, আর হচ্ছে আমার সেই প্রদত্ত ভেক্টর যাকে আমি আবার তার মান দ্বারা ভাগ করেছি। অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টরকে এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা সংজ্ঞা, ভালো করে এটাকে আমাকে বুঝতে হবে। দেখো অবস্থান ভেক্টর, এখানে দেখো আমি সেই আমার কি এঁকেছি, অক্ষরেখা এক্স ওয়াই জেড নিলাম, কার্টেসীয় স্থানাঙ্কে যেই সমতলটা নিলাম। এখানে আমরা জানি তিনটা অক্ষ এক্স ওয়াই জেড, ও ধরে নিলাম মূল বিন্দু, আর দূর একটা পি বিন্দু নিলাম পি বিন্দু। এখন এই পি বিন্দুর অবস্থানটা আমরা বের করব। ধরো এই পি বিন্দুর অবস্থানটা, অবস্থান ভেক্টর কি, এই মূল বিন্দু ও এর সাপেক্ষে, ও যদি মূল বিন্দু ও এর সাপেক্ষে একটি ভেক্টর এই যে পি এর অবস্থানকে ওপি ভেক্টর দ্বারা, এই যে ওপি ভেক্টর দ্বারা নির্দেশ করা হয়, তবে ওপি ভেক্টরকে, এই ওপি ভেক্টরকে কি বলবে, এই পি বিন্দুর অবস্থান ভেক্টর বলা হয়। অর্থাৎ আমার অবস্থান ভেক্টরের জন্য আমার দুইটা বিন্দু লাগবে অবস্থান ভেক্টর, একটা হচ্ছে মূল বিন্দু আর একটা হচ্ছে সেই বিন্দু যেই মূল বিন্দুর সাপেক্ষে ওই বিন্দুটির অবস্থান, অর্থাৎ যেই বিন্দুটার অবস্থান নির্ণয় অবস্থান থাকবে সেই মূল বিন্দুর সাপেক্ষে ওই অবস্থানটাকেই আমরা ওপি ভেক্টর দ্বারা প্রকাশ করব। অথবা এখানে পি কিউ আর যাই থাকুক সেই মূল বিন্দুর সাপেক্ষে ওই বিন্দুটার অবস্থানকে ওই যে ওপি বা ও কিউ ভেক্টর দ্বারা নির্দেশ করা হয়, তখন এই ওপি ভেক্টরকে আমরা বলবো পি এর অবস্থান ভেক্টর বা কিউ এর অবস্থান ভেক্টর। দেখো যদি ওপি সমান আর হয় তাহলে পি বিন্দুর অবস্থান ভেক্টর আর ইকুয়াল টু কি হচ্ছে আমার এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। অর্থাৎ দেখো এইখান থেকে যদি ধরি এক্স, এইখান থেকে যদি আমি একটি লম্ব রেখা আঁকি এই পি বিন্দু থেকে ও এক্স এর উপর, ততটুকু হচ্ছে আমার এক্স, আবার পি বিন্দু থেকে ওয়াই এর উপর হবে আমার ওয়াই, তারপর পি বিন্দু থেকে জেড এর উপর সেটা হবে আমার জেড। এটাই হচ্ছে আমার পি বিন্দুর অবস্থান ভেক্টর আর ইকুয়াল টু এক্স আই প্লাস ওয়াই জেড প্লাস জেড কে, অর্থাৎ অক্ষত্রয়ের উপর তার অবস্থান। এই যে দেখো আমি ভেক্টর পড়ানোর সময় বলেছিলাম ভেক্টরের ডেফিনেশন এইভাবে, এই যে বিন্দু স্থানাঙ্ক আকারে দেওয়া আছে, পি সমান এত হলে পি বিন্দুর অবস্থান ভেক্টরটা কি হবে, তাহলে অবস্থান ভেক্টর এখান থেকে তুমি বুঝতে পারছো, এখানে এটা হচ্ছে 3 মানে হচ্ছে x এর মান, 2y এর মান, 4z এর মান, তাহলে কি দাঁড়াচ্ছে আমার 3i প্লাস 2j প্লাস 4k। দেখো 3i প্লাস 2j প্লাস 4k। তাহলে আমি অবস্থান ভেক্টরটা স্লাইড স্লিপ করার আগে আরেকবার জেনে নিব কি,
যদি এই যে দুইটা বিন্দু থাকবে, যে বিন্দুটার অবস্থান ভেক্টর আমাকে বের করতে বলবো, ধরে নিয়েছি আমি সেই বিন্দুটি পি, মূল বিন্দু হচ্ছে আমার ও, তাহলে এই মূল বিন্দু ও এর সাপেক্ষে এই যে পি বিন্দুর অবস্থানকে আমরা ওপি ভেক্টর দ্বারা নির্দেশ করব। নির্দেশ করলে তবে এই ওপি ভেক্টরকেই আমরা বলবো পি বিন্দুর অবস্থান ভেক্টর। সরল রৈখিক ভেক্টর, সরল রৈখিক ভেক্টর ইংরেজিটা হচ্ছে কলিনিয়ার ভেক্টর। দেখো আমি সেই ধারক রেখায় এক্স প্রাইম একটি ধারক রেখা এঁকেছি, এই ধারক রেখার উপরে এ বি সমান এ একটি ভেক্টর নিয়েছি, আর এসি সমান বি হচ্ছে আমার আরেকটি ভেক্টর। তাহলে এইখান থেকে ছবিটা থেকে কি দেখছো তুমি, এ আর বি ভেক্টর দুটো একই ধারক রেখায় অবস্থিত। তাহলে যে সকল ভেক্টরকে একই ধারক রেখায় থাকে, যে সকল ভেক্টর একই ধারক রেখায় থাকে তাদেরকে সরল রৈখিক ভেক্টর বলে। এখানে যদি এ ও বি সরল রৈখিক ভেক্টর হয় তবে এ ইকুয়াল টু ল্যামডা বি, যেখানে ল্যামডা হচ্ছে স্কেলার। সমতলীয় ভেক্টর বা কপ্ল্যানার ভেক্টর, ধরো কোনো সমতলের উপর একগুচ্ছ ভেক্টর আছে, অর্থাৎ একগুচ্ছ ভেক্টরকে সমতলীয় ভেক্টর বলা হয় যদি তাদের ধারক রেখাগুলো একই সমতলের সমান্তরাল হয়। যেমন এ বি সি ভেক্টর তিনটি যদি সমতলীয় হয় সেই ক্ষেত্রে হবে এ ডট বি ক্রস সি ইকুয়াল টু 0, অর্থাৎ তাদের নির্ণায়কের মান 0 হবে। আমরা এই অংশটুকু যখন আমরা অঙ্ক করব তখন আমরা আরো স্পষ্ট করে বুঝে নিব। তাহলে সমতলীয় ভেক্টর কি, অর্থাৎ যেই ধারক রেখাগুলো একই সমতলে থাকবে এবং তা অথবা সমান্তরাল হবে, একই সরলতলের সমান্তরাল হবে। ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র, এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা এটা সকল ম্যাথমেটিক্সের প্রায় সকল কোর্সেই দেখা যায়, আমরা ফিজিক্স পড়ার সময় আমরা এটা ব্যবহার করে থাকি, ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। দেখো আমি এখানে একটা ভেক্টর রেখেছি, এটা মনে করি এ বি সি একটি ভেক্টর যার তিনটা বাহু এ বি সমান এ ভেক্টর আর বি সি সমান বি ভেক্টর, আর এ সি সমান হচ্ছে সি ইকুয়াল টু এ প্লাস বি, অর্থাৎ এই এ আর বি ভেক্টরের যোগফলটাই হচ্ছে আমার এসি ভেক্টর সমান সি। এবার আমি ছবির বর্ণনা শেষে সংজ্ঞাটা পড়ি। আচ্ছা, ধরে নিয়েছি যে এই যে এ ভেক্টরটা, তার শুরু আদি বিন্দু কি ছিল এ, শেষ বিন্দু ছিল আমার বি। আবার দেখো এই বি ভেক্টরটি কি হয়েছে, আবার যার আদি বিন্দুটা কি হচ্ছে, আদি বিন্দুটা হচ্ছে আমার এ এর শেষ বিন্দু, এবং আর বি ভেক্টরের শেষ বিন্দু হচ্ছে আমার সি। এখন আমার এই এ আর বি ভেক্টরের যোগফলটি হবে আমার এই যে এ ভেক্টরের আদি বিন্দু থেকে শুরু করে বি ভেক্টরের শেষ বিন্দু, এই যে এ আর এই সি বিন্দু বরাবর এই যে আমার যে সংযোজক সরল রেখা, এই সরল রেখার টাই হবে আমার এ বি ভেক্টরের যোগফল। এই সরল রেখাটা দ্বারাই আমরা এ বি ভেক্টরের যোগফল প্রকাশ করব। ধরেছি আমরা এ প্লাস বি সমান সি। এবার একটু পাশের লেখাটা পড়ে নিই আমরা। এমন দুইটি ভেক্টর যেন এ এর শেষ বিন্দু, এই যে এ এর শেষ বিন্দু এবং বি এর আদি বিন্দু একই হয়, তাহলে এ এর আদি বিন্দু এবং বি এর শেষ বিন্দু এর সংযোজক সরল রেখা দ্বারা এ ও বি ভেক্টরের যোগ বা লব্ধি এ প্লাস বি প্রকাশ করা হয়। এখানে আমার এ প্লাস বি ইকুয়াল টু সি ইকুয়াল টু এ সি। আরো সহজ করে বলি, এই যে তোমরা যখন অঙ্ক করবে আমরা বা আরো ত্রিভুজের ক্ষেত্রে আমরা এটা ত্রিভুজের কিছু প্রমাণ রয়েছে আমাদের এই চ্যাপ্টারে, তখন আমরা এই ভেক্টর যোগের সূত্রটা ব্যবহার করব। যোগের সূত্রটা সহজ করে বলছি তোমাকে, যোগের ত্রিভুজ সূত্র, তার মানে ত্রিভুজের তিনটি বাহু অবশ্যই থাকবে, তিনটি বাহুর আমার দুইটি বাহু হচ্ছে আমার দুইটি ভেক্টর, তৃতীয় বাহুটা হচ্ছে তাদের যোগফল। এখন দুইটি বাহু, সেই দুইটি বাহু আমি কিভাবে নির্ণয় করব? ধরো এইখানে মনে করি আমি এই যে বি ভেক্টরটা হচ্ছে আমার প্রথম ভেক্টর আর এ ভেক্টরটা আমার শেষ ভেক্টর। তাহলে এইবার দেখো আমি কি বলেছিলাম, প্রথম ভেক্টরটার শেষ বিন্দু, দ্বিতীয় ভেক্টরটার আদি বিন্দু, এই দুইটা একই হবে। তাহলে এই যে বি ভেক্টরের শেষ বিন্দু হচ্ছে বি, যদি আমরা এইটা ধরে নিই এদিক থেকে সি বি, তাহলে বি ভেক্টরের শেষ বিন্দু হচ্ছে বি, আবার বি এ ভেক্টরের ক্ষেত্রে এ ভেক্টরের আদি বিন্দু হচ্ছে এ।
এখন তাদের যোগফল অর্থাৎ এই যে বি ভেক্টরের আদি বিন্দু সি, এ ভেক্টরের শেষ বিন্দু হচ্ছে আমার এ, এই যে এই সি এ সংযোজক সরলরেখা দ্বারা আমরা এই বি আর এ ভেক্টরের লব্ধি বি প্লাস এ যোগ করব, প্রকাশ করব। অর্থাৎ আরো সহজ করে বলি, দেখো এটা যদি আমি অ্যারো দিয়ে দেখাই, এটা এই যে এখান থেকে যে এটা শুরু করছে কি এদিকে যাচ্ছে, তারপরে এদিকে যাচ্ছে, যে সে থেমে গেল, তারপরে কি হলো, এখন তাদের যোগফলটা কোন দিক থেকে শুরু হলো, এই যে তাদের যাত্রা শুরু হয়েছিল যেখান থেকে, যদি বিন্দু দিয়ে বলি, যেমন করে একটি বিন্দু এইখান থেকে যাত্রা শুরু করে এখানে যে সে শেষ করেছে, তাহলে বিন্দুটার তৃতীয় পর্যায়ে সে কিভাবে যাত্রা করবে, আবার সেই শুরুর বিন্দু থেকে, আদি বিন্দু থেকে শেষ বিন্দুতে। এই হচ্ছে তোমার ভেক্টর যোগের নিয়ম। তুমি যেখান থেকেই শুরু করো, দুটি রেখা প্রথমে যাবে, যেখান থেকে শুরু করবে যেখানে শেষ করবে, তাদের যোগফলটা হবে সেই শুরুর বিন্দু থেকেই শুরু হবে, শেষ বিন্দুতে যে শেষ হবে। ভেক্টর অভিক্ষেপ বা প্রজেকশন। ভেক্টর অভিক্ষেপ কি? দেখো আমি এখানে একটি ছবি এঁকেছি, দুটো ভেক্টর নিয়েছি, যে ও এ রেখা বরাবর নিয়েছি এ ভেক্টর, আর ও বি রেখা বরাবর নিয়েছি আমি বি ভেক্টর, আর অ্যাঙ্গেল এ ও বি কোণ সমান হচ্ছে থিটা। এখন ধরো এই আমি বি বিন্দু থেকে এই ও এ ভেক্টরের উপর কি করলাম, বিসি লম্ব আঁকলাম। তাহলে এই যে বিসি লম্ব ও এ, আমি এই এডির কথাটা পরে বলবো, আগে আমি এটা বললাম, তাহলে আবারও বলছি, আমার এই যে ও এ আর ও বি আমার দুটো ভেক্টর, যার মধ্যবর্তী কোণ হচ্ছে অ্যাঙ্গেল এ ও বি সমান থিটা কোণ। এই যে আমি যেটা একটু খাড়া করে রেখেছি, সেই ও বি ভেক্টরের বি বিন্দু থেকে এই ও এ ভেক্টরের উপরে একটি বিসি লম্ব আঁকলাম, তাহলে বিসি লম্ব ও এ। এখন মনে করে এই যে আমি ওই ও বি ভেক্টর আর ও এ ভেক্টরটাকে আরো দীর্ঘ করে দিচ্ছি। এখন ধরো আমি এইখান থেকে টর্চের আলো ফেলছি ও বি ভেক্টরের উপরে, আলো ফেললে এখানে কি হবে, আমার এটার ছায়াটা আমার এইখানে ভূমির উপরে পড়বে, যদি ও এটা আমার ভূমি হয়, হ্যাঁ, ভূমির উপর থেকে যে কোনো কিছুর যদি তার উপরে আলো ফেলা হয়, তাহলে তার ছায়াটা নিচে পড়বে। এখন এই যে আমার ও বি এর ছায়াটা যে নিচে পড়েছে, এই ছায়াটাই হচ্ছে আমার, ধরে নিচ্ছি, ও এর উপরে ও বি ভেক্টরের অভিক্ষেপ, এটাকেই আমরা অভিক্ষেপ বলে থাকি। এই অভিক্ষেপ কি আমার, এটা স্কেলার রাশি। অভিক্ষেপ কি, দেখো এখানে তাহলে কি এটা আমরা মান পাবো, যখন আমি মাপবো, দেখুন এই যে এটা অর্থাৎ দৈর্ঘ্য নির্ণয় করব এই ও এ ভেক্টরের উপর ও বি ভেক্টরের দৈর্ঘ্য, এইভাবে যদি আমি মাপতে না পারি, তখন কি করবো, আলো ফেলবো, আলো ফেললে এখানে আমার ছায়া পড়বে, সেই ছায়াটাকে যদি আমি পরিমাপ করি, এটাই আমি পাবো ও বি ভেক্টরের মান। কার উপরে পাচ্ছি, ও এ ভেক্টরের উপরে, তাহলে এটাকেই আমরা বলে থাকি যে ও বি ভেক্টরের প্রজেকশন কোথায়, ও এ ভেক্টরের উপরে। এইবার দেখো আমি বলেছিলাম, এখানে ধরে নিয়েছি আমি, এই যে আমি এই এডির অংশটা এই ডি এ পরে যাব, আগে আমি এটা বলবো। আমরা একটি ত্রিভুজ নিলাম, এই যে দেখো ও বি সি, এই যে ত্রিভুজ নিলাম ও বি সি ত্রিভুজ, তাহলে cos থিটা সমান কি জানি, cos থিটা সমান ভূমি বাই অতিভুজ, ভূমিটা কি আমার ওসি, ওসি ডিভাইডেড বাই ও বি, এই যে দেখো ওসি ডিভাইডেড বাই ও বি সমান cos থিটা। এখন ওসি কি, ওসি সমান কি দাঁড়ায়, এখান থেকে ওসি সমান ও বি cos থিটা, ও বি সমান কি আমার, ও বিটা হচ্ছে ও বি ভেক্টর যদি হয়, এখানে দেখো এটা কি আমরা কোণের মান নিয়েছি, দেখো এখানে কিন্তু এটা ভেক্টর না, এটা সকলেই স্কেলার, একটা ত্রিভুজ থেকে আমি তার অনুপাত নিয়েছি, অনুপাত কি, অনুপাতের রাশি, সেই রাশি যদি হয় কি মান, অনুপাত, সেই মানটা হচ্ছে আমার স্কেলার, পেয়েছি আমি ওসি সমান ও বি cos থিটা, ও বি সমান হচ্ছে আমার বি। তাহলে এটা কি পেলাম আমি, এই যে দেখো ওসিটার অবস্থান কোথায়, ও এর উপরে, এটাই হলো আমার ও এর উপর ও বি ভেক্টরের অভিক্ষেপ বা লম্ব অভিক্ষেপ। এইবার আমরা আসি এডিতে। এবার মনে করো আমি এই যে ও বি কে ছবিটাকে উল্টো করে দিলাম, এই ও বিটাকে ভূমি মেনে ধরলাম, এখন আমরা এই ও বি এর উপরে ও এর লম্ব অভিক্ষেপ নিব, ও এর লম্ব মানে ও এর লম্ব আকারে আছে, তাহলে ঠিক এ থেকে আমি এই ও বির উপরে কি লম্ব এঁকেছি, এডি লম্ব, ও এর ভেক্টরের এই বিন্দু থেকে ও বি ভেক্টরের উপরে লম্ব এঁকেছি, সেই লম্বটি হচ্ছে আমার এডি, তাহলে এডি লম্ব ও বি।
এখন ঠিক একইভাবে এই লম্বটা, এই রেখাটাই আমি ধরে নিয়েছি যে আমি এখান থেকে যখন আলো ফেলেছি বা টর্চ ফেলেছি তার ছায়াটা আমার এখানে পড়েছে। এই ছায়াটাকে মাপলে আমি এটার মান পেয়ে যাচ্ছি। এখন ধরি একটি ত্রিভুজ যদি আমি ঠিক একইভাবে আরেকটি, এইটাকে আমি বলতে পারি আমি পেয়ে গিয়েছি, আমার আর ত্রিভুজ দিয়ে বোঝার দরকার নাই, অর্থাৎ এ এর উপরে বি এর ভেক্টর এটা চলে গেল। তাহলে এখন আমি একইভাবে সেই তুমি যদি cos থিটা নিতে চাও ওইটাকে আমি ভূমি করে ফেললাম। তাহলে এই ও এ সমান কি পাচ্ছি আমি? ও এ সমান, দাঁড়াও একটু, এই যে সিমিলার একইভাবে আমরা যেটা বলছিলাম যে এইখানে আমি এই যে এ অন বি এটাকে আমরা লিখি, তাহলে আমার এই যে ও বি ভেক্টরের উপর ও এ ভেক্টরের লম্ব অভিক্ষেপটা কি হচ্ছে আমার? এ কস থিটা। এ কস থিটা, এই যে ও বি ভেক্টরের উপর ও এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ ইকুয়াল টু এ কস থিটা। আচ্ছা, এটা গেল আমার, যখন আমি এইটা দিয়ে দেখছি আমি যেটা বলছিলাম ও বি ভেক্টরের উপর ও এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ কি পেয়েছি আমি? বি কস থিটা। আমি আবারও বলছি এটা অভিক্ষেপটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য, যে এই যে একটা খারাপ ভেক্টর নিয়েছি আমি, এই ভেক্টরের আমি লম্ব অভিক্ষেপ কার বের করব? কোন ভেক্টরের উপরে? যে আমি বলেছি ও এ ভেক্টরের উপর, আমি এইখানে ও এ ভেক্টরের উপর ওবি ভেক্টর, অর্থাৎ যে লম্ব অভিক্ষেপটা পেয়েছি সেটা হচ্ছে আমার ওসি সমান, এই যে ওসি সমান কি পেয়েছি আমি? ওবি কস থিটা, অর্থাৎ বি কস থিটা। এটাই হলো আমার কি, ওসিটা কোথায় ছিল? ও এর উপরে, তাহলে এটাই হলো আমার ও এ এর উপরে ও বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ, অর্থাৎ এই যে স্মল ভেক্টর যদি বলি এ ভেক্টরের উপরে বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ বা বি ভেক্টরের দৈর্ঘ্য। এখানে ও এ ইকুয়াল টু এ ভেক্টরের উপর ও বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ কি পেয়েছি আমি? ও সি ইকুয়াল টু বি cos থিটা। এটাকে আমরা বলে থাকি যে প্রজেকশন অফ বি, অর্থাৎ বি এর অভিক্ষেপ, প্রজেকশন অফ বি অন এ এর উপরেও বলি, অনেক সময় আমরা কোশ্চেনে দেখবে লেখা আছে বরাবর উপরে, বরাবরও থাকে অথবা উপরেও থাকতে পারে, অর্থাৎ প্রজেকশন অফ বি অন এ ইকুয়াল টু, এইবার দেখো আমি কি করেছি, এই যে আমার এইটা প্রজেকশন, এই যে বি ছিল সেই বি রেখে দিয়েছি, এই যে cos থিটা সমান কি, যদি ভেক্টরের ডট প্রোডাক্ট, দুইটা ভেক্টর আমরা জানি ডট প্রোডাক্টটা আমরা যদিও পরে পড়বো, আমি এইখানে নিয়ে আসছি, চলে আসছে, আমরা এইটার প্রজেকশনের পরে ডট প্রোডাক্ট পড়বো, তখন তোমাদেরকে এটা বিস্তারিত বুঝিয়ে বলবো। আমরা জানি দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে cos থিটা ইকুয়াল টু এ ডট বি ডিভাইডেড বাই এ বি, অর্থাৎ এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই এ বি, এ ভেক্টরের মান বি ভেক্টরের মান। তাহলে এইখানে আমি এই যে cos থিটা সমান দেখো লিখেছি এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই এ বি। এখান থেকে দেখো আমি এ আর এ কেটে বি কেটে ফেলেছি, এইটা ছিল এ ভেক্টর, নিচে ছিল এ, কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করছি, তাহলে আমি কি পাচ্ছি? একক ভেক্টর। এই যে দেখো এর উপরে আমি ক্যাপ চিহ্ন দিয়ে লিখেছি, অর্থাৎ এটা হচ্ছে আমার একক ভেক্টর। তাহলে কি পাচ্ছি আমি? এ ডট বি, আর বাকি রয়ে গেছে আমার এই বি ভেক্টর, এ ডট বি ভেক্টর। তাহলে ফাইনালি আমি কি পেলাম? প্রজেকশন অফ বি, এই যে প্রজেকশন অফ বি অন এ ইকুয়াল টু এ ক্যাপ ডট বি, এ ক্যাপ মানে একক ভেক্টর ডট বি ভেক্টর। আবারও বলছি প্রজেকশন অফ বি অন এ ইকুয়াল টু একক ভেক্টর অফ এ ক্যাপ ডট বি, অর্থাৎ এটা দিয়ে আমি বারবার বলে এটা বোঝাচ্ছি তোমাকে, দেখো অন এ অর্থাৎ যার উপরে বা যার বরাবর বললে সেই ভেক্টরটির একক ভেক্টর হবে এ ক্যাপ ডট বি। আমরা এটা সূত্রটা মনে রাখার জন্য আমরা জাস্ট এভাবেই মনে রাখবো, যেই ভেক্টরের উপর বলবে বা যার বরাবর বলবে একক ভেক্টর তার হবে। সিমিলারলি যদি বলি আমি প্রজেকশন অফ এ অন বি, দেন তাহলে আমি কি পাবো? প্রজেকশন অফ এ অন বি, আমি বলেছি যার বরাবর বা উপর, অর্থাৎ বি বরাবর বা বি এর উপর বললে একক ভেক্টর বি এর হবে, দেখো এই যে একক ভেক্টর বি আর বাকি ভেক্টরটি তার সাথে গুণে, অর্থাৎ এ ডট বি। এই হলো আমার প্রজেকশন। এবার আমরা পড়বো উপাংশ বা কম্পোনেন্ট, বা এটাকে অংশক বলা হয়।
আমরা দেখো এই আগের স্লাইডে কি পড়েছি, এ এর উপর অথবা বরাবর বি এর অভিক্ষেপ, দ্যাট ইজ দ্য প্রজেকশন অফ বি অন এ, ইকুয়াল টু পেয়েছি আমি বি ডট এ, যে দেখো ডট প্রোডাক্ট এ ডট বি বা বি ডট এ একই হয়, আমরা জানি ডট প্রোডাক্ট বিনিময় বিধি মেনে চলে। ইকুয়াল টু দেখো এখানে আমি এটা ছিল বি কস থিটা, এই কস থিটা দিয়েই আমি এভাবে ভেঙে টেঙে লিখেছিলাম। অর্থাৎ যখন আমার তোমার কোশ্চেনের উপরে ডিপেন্ড করে আমি সূত্রটা প্রয়োগ করব, যখন দেখবো যদি কোণের বিষয় দেয়া থাকে তখন আমরা এইটা লিখবো, যদি সেই রকম কিছু না থাকে তাহলে আমরা এই সূত্রটা দিয়েই অঙ্ক করব। আচ্ছা, এটা হলো আমার এ এর উপর বি এর অভিক্ষেপ। এটা এখন বলেছে এ এর উপর বা বরাবর বি এর উপাংশ, উপাংশ বা অংশ নির্ণয় করতে বলেছে কার, এর। এটা ছিল আমার কি আগের ছবিটায় দেখেছো, এটা ছিল ভূমি বরাবর বা ভূমি যদি ধরি, আর বিটা ছিল উপরে। এখন এই বি ভেক্টরের অংশটা কি ছিল আমার, উপাংশটা কি, ওসি ছিল, ওই যে লম্ব যেটা এঁকেছিলাম আমি, ওসি। তাহলে ওসি ইকুয়াল টু আমি কি পাচ্ছি, বি ডট এ, এটুক দেখো আমার বি ডট এটুক অভিক্ষেপ ডট এ, আবারও আরেকটা ডট এ হবে, এটাকে জাস্ট আমি ঘুরিয়ে লিখেছি এ ডট বি ডট এ। আমার দেখো অংশ কিন্তু ভেক্টর, সে মান নয়, এ ডট বি ডট এ। অর্থাৎ এই যে দেখো এ এর উপর বা বরাবর বি এর উপাংশ, ঠিক একইভাবে আবারও বলছি, যখন যার বরাবর বা উপর বলবে একক ভেক্টর তার হবে এ ডট বি এ। একইভাবে আমরা যদি বলে থাকি, এটাকে লিখে থাকি দ্য কম্পোনেন্ট অফ বি অন এ, একইভাবে হবে কি আমার বি এর উপর যদি এ এর উপাংশ নেই তাহলে বি এর উপর একক ভেক্টর হবে বি এর, ওডি ইকুয়াল টু এ ডট বি বি। এখন আমরা এই উপাংশ অংশ এর কিছু প্রবলেম করব। প্রবলেম দেখো, প্রথমে কি বলেছে, এখানে এ একটি ভেক্টর দিয়েছে আই প্লাস জে প্লাস কে, বি আরেকটি ভেক্টর দিয়েছে, আমাকে বলেছে বি ভেক্টরের উপর এ ভেক্টরের অভিক্ষেপ এবং এ ভেক্টরের উপর বি এর অভিক্ষেপ নির্ণয় করো। এখানে অভিক্ষেপ না বলে তোমার লম্ব অভিক্ষেপও বলতে পারে, একই কথা। এবার দেখি আমরা কি বলছে, আবারও বলি বি ভেক্টরের উপর এ এর ভেক্টর, প্রথম অংশটা নেই, বি ভেক্টরের উপর এ এর ভেক্টর অভিক্ষেপ, ভেক্টরের অভিক্ষেপ অর্থাৎ বি এর উপর। তাহলে সূত্র মতে আমরা কি জানি, আমার একক ভেক্টর লাগে, আমি সূত্র ব্যবহার করার আগে একক ভেক্টর মান বের করে নিয়েছি, কি কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায়। আর এই মডুলাস তুলার নিয়ম কি, রুট ওভার এই যে সহগগুলো আই জে কে সহগগুলো স্কোয়ার হয়ে তার যোগফল আকারে বসবে। দেখো আমি এটার মান পেয়েছি এটা, ঠিক একইভাবে বি এর মান পেয়েছি আমি এটা। এখন আমি এটার প্রথম অংশ করব, বি এর উপর এ এর অভিক্ষেপ, বি এর উপর এ এর অভিক্ষেপ, তাহলে কি হবে আমার বি এর উপর, তাহলে যার উপর হয় তার একক ভেক্টর হবে, তার মানে একক ভেক্টর হবে বি এর, তাহলে এ ডট বি ক্যাপ, এ ভেক্টর ডট বি ক্যাপ। দেখো এই যে এ ভেক্টরের মান কি ছিল আমার, আই জে কে বসিয়েছি, আর বি ক্যাপের মান পেয়েছি এটা। এখন আমি 1/4 সাইডে লিখেছি, এই দুইটা ডট প্রোডাক্ট করেছি, আমরা জানি আই ডট আই সমান কি 1, তাহলে এখানে পেয়েছি √3 প্লাস জে ডট জে সমান 1 প্লাস 3 মাইনাস 2 কে ডট কে 1 মাইনাস 2, এই যে যোগ বিয়োগ করে দেখো আমরা পেয়েছি এটা কি পেয়েছি, মান পেয়েছি। আমি বলেছিলাম অভিক্ষেপ হচ্ছে আমার স্কেলার, তাহলে এই যে মান পেয়েছি তার মানে এটা স্কেলার। এবার আমরা পরের অংশ করি, ঠিক একইভাবে বলেছে এ ভেক্টরের উপর বি এর অভিক্ষেপ, এ এর উপর, আগে বলেছিল বি এর উপর, তাই একক ভেক্টর হয়েছিল বি এর, এখন আমাকে বলেছে এ এর উপর বললে তাহলে একক ভেক্টর হবে এর, অর্থাৎ এ ক্যাপ ডট বি ভেক্টর। দেখো আমরা এ ক্যাপের মান বসিয়েছি, বি ভেক্টর বসিয়েছি, ক্যালকুলেশন করেছি, মান পেয়েছি। এই হচ্ছে আমার কোনো ভেক্টরের অভিক্ষেপ নির্ণয় করার একটি প্রবলেম, যেটা খুবই সহজ আমরা জানি, আমি জাস্ট সূত্রটা জানলেই সেই অঙ্কটা করতে পারছি। আরেকটি প্রবলেম দিয়েছে এ এবং বি, দেখো ভেক্টর হলে এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ কত, ঠিক একই কথা আমি আগেই বলেছিলাম, অভিক্ষেপ না বলে লম্ব অভিক্ষেপ বলতে পারে। এখানে এ এবং বি, এই বিটাকে আমি স্মল বি যদি ধরে নেই, এটা স্মল বি, তাহলে আর কি এ ক্যাপ সমান কি হবে, এ ক্যাপ বের করে রেখেছি আমি, এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ। কোশ্চেন থেকে আমি বুঝতে পেরেছি যে আমার এ এর একক ভেক্টর লাগবে, তাই সেটা আমি বের করে নিয়েছি।
সূত্রটা বি ভেক্টর সমান স্মল বি ধরেছি, তাহলে আমার অভিক্ষেপ কি হবে এ ডট বি। এ ডট বি আমরা বের করেছি, দেখো এ ডট বি সমান a1 b1 প্লাস a2 b2 প্লাস c1 c2, 1/3 ডট প্রোডাক্ট করেছি, আমি এটা পেয়েছি। নেক্সট প্রবলেম বলেছে a ইকুয়াল টু i প্লাস 2j মাইনাস 2k ভেক্টর বরাবর b এর ভেক্টরের অংশক বা উপাংশ এবং বি এর উপর এ এর অভিক্ষেপ নির্ণয় করো। দেখো আমরা এই উপাংশ সূত্রটা কি পড়েছিলাম, এখানে আমাকে উপাংশ বের করতে বলেছে, আর এইখানে উপর না বলে বলেছে বরাবর। আমরা জানি উপর অথবা বরাবর এই দুটো শব্দ আমার এই ভেক্টরের অঙ্কর বেলায় একই অর্থ বহন করে। তাহলে এ ভেক্টর বরাবর ভি এর ভি ভেক্টরের অংশক বা উপাংশ। আমি এই অংশক বা উপাংশ নির্ণয় পরে করি, আগে আমি কি করব, আমি বলেছে এ ভেক্টরের বরাবর অর্থাৎ এর একক ভেক্টর লাগবে। এই যে দেখো আমি এ এর একক ভেক্টর বের করেছি। আবার নেক্সট দ্বিতীয় অংশে কি বলেছিল বি এর উপর এ এর অভিক্ষেপ, তার মানে এইখানে আমার বি এর একক ভেক্টর লাগবে, আমি যে বি এর একক ভেক্টর বের করেছি। এখন ফার্স্ট পার্টে কি বলেছিল, আমি এ ভেক্টর বরাবর বি ভেক্টরের অংশক, তাই আমার উপাংশের অংশকের সূত্রটা কি জানি আমি এ ডট বি ক্যাপ বি এ, অর্থাৎ যার বলেছিল যার বরাবর একক ভেক্টর তার হবে, অন্যটি নর্মাল কোশ্চেনে যেই ভেক্টর থাকবে সেই ভেক্টরের সঙ্গে তার ডট প্রোডাক্ট হবে। দেখো এখানে আমি ক্যাপিটাল বি এই লিখেছি, এই প্রবলেমটা আমি তোমাদের এর জন্যই দিয়েছি। এখানে কিন্তু আমি স্মল বি লিখিনি, কারণ স্মল বিটা হচ্ছে আমার এই যে প্রদত্ত বি ভেক্টরের একক ভেক্টর, কিন্তু আমরা জানি অংশক বের করার জন্য আমার একক ভেক্টর লাগবে এ ডট বি। তাহলে প্রথম অংশটা করেছি আমি, এই যে দেখো এর মান ডট বি, আর এটা ছিল আমার একক ভেক্টর এ এর একক ভেক্টরের মান। ক্যালকুলেশন করেছি, আমি পেয়েছি এটা। আমি বলেছিলাম উপাংশ হচ্ছে ভেক্টর, দেখো এখানে ভেক্টরস রয়েছে। এবার বি এর উপর সেই আগের মতো করে বি এর উপর কি হবে এ ডট বি ক্যাপ, এই যে আমার এ ডট বি ক্যাপ। নেক্সট প্রবলেম, এ সমান একটি ভেক্টর দেয়া আছে এ আই মাইনাস 2j মাইনাস 2k এবং বি আর একটা ভেক্টর। দুইটি ভেক্টর দুইটির ক্ষেত্রে এ ভেক্টর বরাবর বি ভেক্টরের উপাংশ ও অভিক্ষেপের সাংখ্যিক মান সমান প্রমাণ করো। দেখো কোশ্চেনে কি বলেছে যে এ এবং বি ভেক্টর দুইটির ক্ষেত্রে, এই দুইটা ভেক্টরের ক্ষেত্রে এ ভেক্টর বরাবর বি ভেক্টর এর উপাংশ ও অভিক্ষেপের সাংখ্যিক মান সমান প্রমাণ করো। এই কোশ্চেনটা আমি এই কারণেই দিয়েছি, সেই উপাংশ আর অভিক্ষেপের সূত্র নির্ভর অঙ্ক। আমি জানি এ এর কি বলছে, এ এর বরাবর অর্থাৎ এর একক ভেক্টর লাগবে, একক ভেক্টর বলেছি, তারপরে বলেছে উপাংশ ও অভিক্ষেপ বলেছি। আমি আগে বি এর ওই যে ভেক্টর বি এর অভিক্ষেপটা করেছি, অভিক্ষেপটা কি হবে এ বি মান বের করেছি। তারপরে বলেছে অভিক্ষেপের সাংখ্যিক মান, সাংখ্যিক মান বললে এটার কি আমরা মডুলাস করব, এই যে এটার মডুলাস, অর্থাৎ মডুলাস করলে কি হয় যে কোনো নেগেটিভ সংখ্যা পজিটিভ হয়ে যায়। এই দুটো মডের ভেতরে যে কোনো সংখ্যার বৈশিষ্ট্যই হচ্ছে মডুলাস করলে সকল সংখ্যা পজিটিভ হয়ে যায়, আমার এইটা পেলাম। এবার আবার বলেছিল উপাংশ, এখন আমরা উপাংশ বের করব। এ ভেক্টর বরাবর বি এর উপাংশ সূত্রটা কি এ ক্যাপ ডট বি ভেক্টর ইন্টু এ ক্যাপ। এটা হচ্ছে আমার ভেক্টরের গুণ যেটা ডট প্রোডাক্ট, এটা হচ্ছে সাধারণ গুণ এ ক্যাপ। এই আমি মান বসিয়েছি, দেখো এই যে এ মান ছিল এ এই 4/3, এটা আমি একবারে করেছি 4/3 ডট 1/3, এটা মান পেয়েছি। এখন আবার উপাংশের সাংখ্যিক মান বের করতে বলেছে, আমরা উপাংশের যাই হোক এই সূত্র ব্যবহার করে আমরা এখানে মানটা বের করেছি। মানটা বের করে এটা সাংখ্যিক মান বের করতে বলেছে, সাংখ্যিক মান বের করতে হলে আমাকে মডুলাস করতে হবে। এই যে আমি মডুলাস করেছি, মডুলাস করে দেখো সেম ভ্যালু পেয়েছে, অর্থাৎ আগের অভিক্ষেপের সাংখ্যিক মানকে আমরা দিয়েছিলাম 1 নম্বর সমীকরণ, উপাংশের সাংখ্যিক মানকে দিলাম 2 নাম্বার। তাহলে 1 আর 2 থেকে আমরা কি দেখতে পাচ্ছি 1 আর 2 পরস্পর সমান, অর্থাৎ অভিক্ষেপের সাংখ্যিক মান ও উপাংশের সাংখ্যিক মান পরস্পর সমান। এবার আমরা পড়ব স্কেলার গুণন বা ডট গুণন, স্কেলার প্রোডাক্ট অর ডট প্রোডাক্ট।
দেখো দুইটা ভেক্টর, আমরা ভেক্টরের দুটো গুণ আছে, আমরা শিখবো দুটো গুণ। একটি হচ্ছে আমার স্কেলার প্রোডাক্ট আর একটা হচ্ছে আমার ভেক্টরস প্রোডাক্ট। স্কেলার প্রোডাক্টটাকে আমরা ডট গুণন বলে থাকি আর ভেক্টর গুণটাকে আমরা ক্রস গুণ বলে থাকি। দেখো দুইটি ভেক্টর এ এবং বি এর মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে এ বি কস থিটাকে ভেক্টর দ্বয়ের স্কেলার গুণন বা ডট গুণন বলে। এটাকে কি দ্বারা, ইহাকে এ ডট বি দ্বারা সূচিত করা হয়, অর্থাৎ এ ডট বি ইকুয়াল টু হবে আমার এ বি কস থিটা, যেখানে এটা হচ্ছে এ ভেক্টরের মান, বি হচ্ছে বি ভেক্টরের মান। অর্থাৎ দুইটি ভেক্টরের মধ্যবর্তী ডট গুণনের সূত্র কি হচ্ছে আমার এ ডট বি সমান এ বি কস থিটা। ডট গুণনের জ্যামিতিক ব্যাখ্যা পড়বো আমরা। দেখো এখানে আমি একটি ছবি এঁকেছি, ত্রিভুজ এঁকেছি। এই যে এ ও এ বি একটা ত্রিভুজ নিয়েছি, এর ও এ থেকে ও বি এর উপর এ এম, আর কি আবার ও বি এর বি থেকে ও এর উপরে বি এন লম্ব এঁকেছি। দুইটি ভেক্টর এ এবং বি, এর ও এস কে দিয়েছি আমি এ ভেক্টর, ও বি কে দিয়েছি আমি বি ভেক্টর। আর ওই যে এ ও বি অথবা বি ও এর মধ্যবর্তী কোণটি হচ্ছে আমার থিটা। এখন দুইটা ভেক্টর এ আর বি মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে ডট প্রোডাক্ট কি, আমরা আগের সংজ্ঞাটা পড়লাম, এ ডট বি সমান এ বি কস থিটা। এটাকে কি লেখা যায়, এ ইন্টু বি কস থিটা ইকুয়াল টু বি ইন্টু এ কস থিটা, এইভাবে দুভাবেই লেখা যায়। এবার আমি যে ছবির বর্ণনা দিয়েছিলাম লিখেছি আমরা, লেট ও এ সমান এ, ও বি সমান বি, আর বি এন লম্ব ও এ এম লম্ব ও বি। ও এনটা কি হচ্ছে আমার, ও এন হচ্ছে আমার এই যে ও এ বরাবর ও বি ভেক্টরের অভিক্ষেপ। দেখো এই ও এন হচ্ছে আমার ও এ বরাবর ও বি ভেক্টরের অভিক্ষেপ। এই যে আরো সহজ করে বললে, ও বির উপরে টর্চ ফেললে ও বি ভেক্টরের ছায়া, ছায়াটা কোথায়, ও এর উপর, ও আর সেই ছায়াটা হচ্ছে আমার ও এন। একইভাবে ও এমটা কি হচ্ছে, ও বি ভেক্টরের উপর ও এ ভেক্টরের অভিক্ষেপ। এখন নিয়েছি আমি ত্রিভুজ ও বি এন, এই যে এই ত্রিভুজটা নিয়েছি ও বি এন। এখানে কস থিটা সমান কি হবে, ও বি এন, এই ত্রিভুজে কস থিটা সমান ও এন ডিভাইডেড বাই ও বি, অর্থাৎ ও এন ডিভাইডেড বাই ও বি ইকুয়াল টু কস থিটা। তো ও এন সমান হচ্ছে আমার বি কস থিটা। একইভাবে আবার এই ত্রিভুজটি নিয়েছি আমি ও এ এম, এটা নিলে কস থিটা নিলে যদি আমার কি হবে, এটা আমার তখন এটা হচ্ছে ভূমি ও এম ডিভাইডেড বাই ও এ, অর্থাৎ ও এম ইকুয়াল টু পাচ্ছি আমি ও এ কস থিটা। ও এ সমান হচ্ছে আমার এ। এবার এ ডট বি আমরা এভাবে লিখেছিলাম একবার, এ ইন্টু বি কস থিটা, অর্থাৎ এটা কি হচ্ছে আমার এ ভেক্টরের মান, আর এই বি কস থিটা হচ্ছে কি, বি কস থিটা কি, আবারও বলি বলো, বি কস থিটা কি ছিল আমার, এই যে বি কস থিটা এ ভেক্টর বরাবর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ। এ ভেক্টর বরাবর এই যে বি কস থিটা, এ ভেক্টর বরাবর বি ভেক্টরের এই যে ও এন সমান বি কস থিটা, এ ভেক্টর বরাবর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ। এবার যদি আমরা এভাবে লিখি এ বি সমান বি ডট এ কস থিটা, তাহলে এটা কি হচ্ছে আমার বি ভেক্টরের মান। আর এ কস থিটাটা কি হচ্ছে আমার, এ কস থিটাটা হচ্ছে এই যে ও বি বরাবর, অর্থাৎ বি বরাবর এ এর লম্ব অভিক্ষেপ। সুতরাং আমরা কি বলতে পারি, দুইটি ভেক্টরের ডট বা স্কেলার গুণন হলো এদের যে কোনো একটি ভেক্টরের মান এবং এর সাথে কি অপর ভেক্টরটির লম্ব অভিক্ষেপের গুণফল। দেখো একটি ভেক্টরের মান, আর এটা হচ্ছে যে এটা এর মান হলে কি বি এর লম্ব অভিক্ষেপ, অর্থাৎ একটি ভেক্টরের মান এবং অপর ভেক্টর, একটি ভেক্টরের মান এবং অপর ভেক্টরের লম্ব অভিক্ষেপের গুণফল। স্কেলার গুণনের আমরা কিছু নিয়মাবলী পড়ব। দুইটি নিয়ম কি, এ আর বি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা হলে কি হবে, থিটা সমান কস ইনভার্স এ ডট বি ডিভাইডেড বাই এ বি। অর্থাৎ এটা আমরা কিভাবে বের করেছিলাম, সেই সংজ্ঞা থেকে, যে এ বি কস এ ডট বি সমান এ বি কস থিটা, এই যে কসটাকে ইনভার্স করে আমরা এখান থেকে থিটা বের করেছি। তারপরে এ ও বি ভেক্টর দ্বয় পরস্পর যদি লম্ব হয়, তাহলে এ ডট বি ইকুয়াল টু হবে 0, অর্থাৎ থিটার মান তখন 90 ডিগ্রি হয়। আমরা জানি cos 90 মান 0। এ ডট বি সমান এ বি কস থিটা সমান বি এ কস থিটা সমান কি বি ডট এ, অর্থাৎ তারা বিনিময় বিধি মেনে চলে।
এ বরাবর বি এর লম্ব অভিক্ষেপ এ ডট দেখো বি, এটা ডট প্রোডাক্টের সূত্র ফলো করে, তাই এবার আমরা এখানে আবার সেই এটা লিখেছি। আর উপাংশ কি ছিল? এ ডট বি এ। একইভাবে আমার বি ভেক্টর বরাবর এ এর লম্ব অভিক্ষেপ ইকুয়াল টু এ ডট বি, আর উপাংশ কি? এ ডট বি ডট বি। I dot I equal to 1.1 cos theta 1, J dot J 1, K dot K 1। আর সাথে ডট প্রোডাক্টের ক্ষেত্রে I dot J, J dot K, K dot I equal to 0। A dot B সমান A1 B1 plus A2 B2 plus A3 B3, যেখানে A সমান হচ্ছে A1I plus A2J plus A3K, B সমান B1I plus B2J plus B3K। A dot A সমান হবে A1 স্কয়ার plus A2 স্কয়ার plus A3 স্কয়ার। এবার আমরা ডট প্রোডাক্ট যে শিখলাম সেই সূত্রগুলো ব্যবহার করে কিছু প্রবলেম সলভ করব। প্রথম প্রবলেম দেখো কি দিয়েছি আমি। OA সমান হচ্ছে 2i plus 3j minus 4k একটি ভেক্টর, আর OB সমান হচ্ছে আমার 4i minus 3j plus 2k একটি ভেক্টর। এখন OA সমান এত আর OB সমান এত হলে AB এবং তাহলে আমাকে বের করতে বলছে AB এবং AB নির্ণয় করতে বলছে। এখন এটা আমি এই কারণেই এই অঙ্কটা দিয়েছি। যদি এইরকম থাকে OA OB দেয়া থাকে তাহলে আমি AB কি করব? দেখো এই যে OA আর OB দেয়া আছে, আমাকে AB বের করতে বলছে। এই ক্ষেত্রে আমার এই যে AB সমান দেখো আমি লিখেছি OA মাইনাস OB। কিভাবে লিখেছি? এই যে দেখো আমি সাইড নোট দিয়ে দিয়েছি। এটা ত্রিভুজ সূত্র আমি ব্যবহার করেছি, যেখানে এই যে OA অর্থাৎ এখান থেকে যাত্রা শুরু করেছে OA প্লাস AB, প্রথমে সে এখান থেকে যাত্রা শুরু করে এখানে গিয়ে শেষ করেছে। তাহলে এই যে ত্রিভুজের দুটো রেখা চলে গেছে, তৃতীয় রেখা বরাবর কি হবে? তাদের যোগফল। বাকি দুই রেখার অবশিষ্ট তৃতীয় রেখাটা হবে আগে সেই অন্য দুই রেখার যোগফল, এবং সেই যোগফলটার দিক কিভাবে হবে? এই যে যেই ভেক্টরটা যেখান থেকে যাত্রা শুরু করছিল সেই দিক থেকে তার শেষের দিকে, অর্থাৎ এই OB, অর্থাৎ ত্রিভুজের সূত্র ব্যবহার করলে আমি কি পাচ্ছি? OA প্লাস AB ইকুয়াল টু OB। দেখো এইটাকেই আমি জাস্ট এই যে এখন আমাকে AB বের করতে বলেছে, তাই আমি AB লিখেছি এখানে। AB সমান কি দাঁড়াচ্ছে আমার? OB মাইনাস OA। অর্থাৎ আরো সহজ করে তোমার মনে রাখার জন্য তুমি আরো সহজ করে মনে রাখবে, যদি AB এইরকম বলে তাহলে প্রথমে হবে B এর মান বিয়োগ হয়ে হবে A এর মান, B মাইনাস A। আরো সহজ করে AB বলি, এই যে প্রথমে AB বলেছিলাম, দেখো প্রথমে কি এই যে B এর মান OB মাইনাস OA এর মান, মানে যেটা শেষে বলবে সেটা আগে হবে, শুরুটা পরে যাবে। 2i minus 6j plus 6k। আর তারপরে মড বের করতে বলছে, মড বের করছি আমরা। মড জানি তুলার নিয়ম কি? রুট ওভার এর সহগগুলো স্কয়ার এর যোগফল। পেয়ে গেলাম আমি AB এবং AB এর মান। নেক্সট প্রবলেম কি বলেছে দেখো। মূল বিন্দু O এর সাপেক্ষে A B দুইটি বিন্দু OA এবং OB এর মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলেছে। দেখো মূল বিন্দু O এর সাপেক্ষে A আর B বিন্দু দুইটা দেওয়া আছে, আমাকে OA OB এর মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলেছে। তাহলে আমাকে আগে OA আর OB ভেক্টর দুটো লিখতে হবে। আমরা এখানে AB বিন্দু আকারে দেওয়া আছে, তাহলে যে কোনো বিন্দু, মনে যে আমরা অবস্থান ভেক্টরে পড়েছিলাম যে P বিন্দু যদি একটা বিন্দু হয় আর O মূল বিন্দুর, এই O মূল বিন্দুর সাপেক্ষে P বিন্দুর অবস্থান ভেক্টরটাকে আমরা OB দ্বারা প্রকাশ করব। তাহলে এই OA সমান কত হবে আমার? 2i plus 3j minus 6k। একইভাবে OB সমান হবে 2i plus 2j plus k। এই যে দেখো লিখেছি, এই OA সমান ধরেছি আমি A আর OB সমান ধরেছি B। আমার কোণ নির্ণয় করতে বলছে। আমরা A আর B ভেক্টর, তাহলে দুইটা ভেক্টর দেওয়া থাকলে তাদের মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্রটা কি? আমরা ডট প্রোডাক্টের যেই সংজ্ঞাটা পড়েছিলাম, যে সূত্রটা আমরা এখানে সেটাই ব্যবহার করব। A ডট B সমান হচ্ছে আমার AB cos থিটা আমরা জানি, তাহলে থিটা সমান কি? cos ইনভার্স A ডট B ডিভাইডেড বাই AB। এই যে A ডট B ভেক্টর আমরা তার মান বের করে রেখেছি, এখানে আমি এটা তার মান বসিয়েছি ক্যালকুলেশন করে। দেখো আমি পেয়ে গেছি আমার নির্ণয় মধ্যবর্তী কোণ।
নেক্সট প্রবলেম দেখো কি বলেছে, এ আর বি দেয়া আছে, এ ও বি এর মধ্যবর্তী কোণ নির্ণয় করো অথবা ভেক্টর দুটির অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো। একই কথা, কোশ্চেন এভাবেও থাকতে পারে এভাবেও থাকতে পারে। তাহলে এই এ ভেক্টর স্মল এ ধরেছি, বি ভেক্টর সমান বি ধরেছি, তাহলে কি হবে কোণ নির্ণয়, থিটা সমান কস ইনভার্স এ ডট বি ডিভাইডেড বাই এ বি। নেক্সট প্রবলেম দেখো কি বলেছে, এ এর মান কত হলে এ এবং এই যে একটা ভেক্টর এবং এই আর একটা ভেক্টর দিয়েছে তারা পরস্পর লম্ব হবে। এ এর মান কত হলে, এটা তারা জানতে চেয়েছে লম্ব হলে। এই প্রথম ভেক্টরটাকে আমি ধরে নিয়েছি পি আর এটাকে ধরেছি কিউ। আমরা সূত্রটা কি জানি লম্ব হওয়ার, এ ডট বি সমান কি এ বি কস থিটা, এ ডট বি সমান কি 0। ভেক্টর দুইটা যদি পরস্পর লম্ব হয় তাহলে তাদের ডট প্রোডাক্ট 0 হয়। তাহলে এই ভেক্টরটা এখানে ধরেছি আমি পি আর এইখানে ধরেছি কিউ, তাহলে পি ডট কিউ সমান কি হবে, এই যে ভেক্টর দুইটা করেছিলাম আমি, এটা কি পি ডট কিউ সমান 0। আমি এটা একবারে করে লিখেছি পি ডট কিউ। এই যে এখন আমি এই ইকুয়েশনটা পেয়েছি, আমি এই ইকুয়েশনটা থেকে কি করতে পারবো, খুব সহজেই এর মান বের করতে পারবো। আমি এর মান পেয়েছি -1 2। অর্থাৎ কোনো ভেক্টর যদি লম্বর কথা বলে সেক্ষেত্রে আমরা ওই যে এ ডট বি সমান, এই যে দেখো এটা আমি ভেঙে তোমাদেরকে বোঝানোর জন্য যে মানে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি দিয়ে বুঝেছি, এ ডট বি সমান 0। পরের প্রবলেম দেখাও যে এ এবং বি ভেক্টর দুটি পরস্পর লম্ব, সেই আগের মতোই এরা পরস্পর লম্ব হলে তাদের ডট প্রোডাক্ট সমান 0। যদি 0 হয়, এখন এটা বলেছে আমাকে তারা পরস্পর লম্ব, অর্থাৎ তাদের ডট প্রোডাক্ট করব। যদি ফলাফল আমরা 0 পাই তাহলে আমরা বলবো তারা পরস্পর লম্ব। এই যে দেখো ডট প্রোডাক্ট করেছি এবং ফলাফল 0 পেয়েছি, সুতরাং এ আর বি ভেক্টর দুটি পরস্পর লম্ব। নেক্সট প্রবলেম বলেছে এ এবং বি দেয়া আছে, এত হলে দেখাও যে এ প্লাস বি এবং এ মাইনাস বি পরস্পর লম্ব। অর্থাৎ আমরা এ দুইটা ভেক্টর যদি তাদেরকে যোগ করি, যোগ করলে কি পাবো, দুইটা ভেক্টর যোগ করলে আমরা অবশ্যই আরেকটি ভেক্টরই পাবো। একইভাবে বিয়োগ করলেও ভেক্টর পাবো। ধরো এই যে যোগফল, এই যোগফলটাকে ধরে নিয়েছে, এই যে দেখো আমি এ আর বি যোগ করেছি, যোগ করলে কত হয় 3 আর 1 4i। এখানে কত হচ্ছে 2i মাইনাস আই, মানে 1 প্লাসের একটা যে থাকছে। একইভাবে মাইনাসের 3টাকে প্লাসের 2টাকে কি থাকতেছে আমার মাইনাসের কে। এই এ প্লাস বি কে দিয়েছি এ ভেক্টর, ঠিক একইভাবে এ মাইনাস বি করেছে, এই যে দেখো এক এখানে i মাইনাস 3i কত হচ্ছে মাইনাসের 2i। একইভাবে আবার 2j মাইনাসের মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, বিয়োগ করতে বলেছে, তাহলে 3j প্লাসের 3j মাইনাসের 3 কে মাইনাসের 2 কে 5 কে, এটাকে দিয়েছি আমি বি এটাকে। তাহলে এই যে আমি পেয়ে গেছি দুইটা ভেক্টর এ আর বি, তারা পরস্পর লম্ব দেখাইতে বলছে, অর্থাৎ তাদের ডট প্রোডাক্টটাকে আমাকে 0 বানাইতে হবে। আমি এ আর বি ডট প্রোডাক্ট করেছি, দেখেছি 0 পেয়েছি, সুতরাং তারা পরস্পর লম্ব। এবারে আমরা নতুন প্রবলেম, সেই প্রবলেমটিতে কি বলেছে দেখো, 2i মাইনাস জে প্লাস 2k ভেক্টরটি অক্ষত্রয়ের সাথে, অক্ষত্রয়ের মানে আমরা যে জানি 3টা অক্ষ এক্স ওয়াই জেড, অক্ষত্রয়ের সাথে যে কোণ উৎপন্ন করে তা নির্ণয় করো। অক্ষত্রয়ের সাথে, অথবা এই কথাটা এইভাবেও থাকতে পারে, অক্ষত্রয়ের যোগবোধক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তা নির্ণয় করো। তাহলে এবার আমরা সলিউশন শুরু করি। মনে করেছি এই ভেক্টরটির নাম দিয়েছি আমি এ ভেক্টর, এ সমান 2i মাইনাস জে প্লাস 2k। এই ভেক্টরটি ধরে নিয়েছি সে এক্স ওয়াই ও জেড অক্ষের সাথে যথাক্রমে আলফা বিটা ও গামা কোণ উৎপন্ন করে। তাহলে আমাকে বলেছে যে এই ভেক্টরটি অক্ষত্রয়, ধরে নিয়েছি এ ভেক্টরটি অক্ষত্রয়, অর্থাৎ এক্স ওয়াই ও জেড অক্ষের সাথে যথাক্রমে আলফা বিটা ও গামা কোণ উৎপন্ন করে। এখন তোমার এর মান বের করে ফেলেছি আমি, এর মান নিয়েছি, এর মান 3 পেয়েছি। এক্স ওয়াই ও জেড অক্ষ বরাবর একক ভেক্টর কি, একক ভেক্টর এক্স ওয়াই বরাবর আই ওয়াই জে জেড কে, সেটাই লিখেছি যথাক্রমে আই জে কে। এখন তাহলে এ এক্স অক্ষের সাথে কি হবে এ ডট আই, দেখো এ ডট আই এর মান কত ছিল, এখানে এটার মান বসিয়েছি 2i, আর বাকিগুলো শূন্য হয়ে যায় অন্য পদগুলো। এই যে দেখো এ ডট আই সমান কি, এর মান 3 পেয়েছিলাম, আই ডট আই মান কত 1 cos আলফা। যেহেতু আমি আই নিয়েছি, এক্স অক্ষ বরাবর কোণ ধরেছি আলফা, তাই এটা হচ্ছে cos আলফা, আর মড আই সমান 1। আর এ ডট আই দেখো এ লিখেছি, এই যে ডট আই,
আর এদিকে পেয়েছি আমি কত, এখানে গুণফলটা করে i ডট i সমান 1, আমরা জানি i ডট j বা j ডট i সমান 0, তাহলে এখানে পেয়েছি 2, আর এদিকে ছিল আমার রাইট সাইডে ছিল 3 cos আলফা, তাহলে আলফা সমান কত পাচ্ছি আমি, আলফা সমান cos ইনভার্স 2/3। এই হলো তাহলে আমার যে এ ভেক্টরটি x অক্ষ বরাবর কি কোণ আলফা এই কোণ উৎপন্ন করেছে। একইভাবে আমি y অক্ষ বরাবর নিব, y অক্ষ বরাবর আমার একক ভেক্টর ছিল j, তাহলে j সমান কি হবে, a ডট j সমান a j মানে j এর মান 1 হয়েছে cos বিটা। a ডট j এর ফলাফল কি পেয়েছি আমি, দেখো এখানে ছিল j এর কত 1 -1 cos বিটা, অর্থাৎ b cos ইনভার্স -1/3। এটা হচ্ছে আমার y অক্ষের সাথে। এবার z ঠিক একইভাবে আমি করে z অক্ষ বরাবর একক ভেক্টরকে, সুতরাং এখানে কি হবে, সেই ডট প্রোডাক্টের সূত্র ব্যবহার করেছি, a ডট k সমান a k cos থিটা, k ডট মান 1 হয়ে গিয়েছে, আমরা জানি একক ভেক্টর, তার যে কারণে তার মান 1, এটা cos গামা। a ডট k করে দেখো কত পাচ্ছে, এখানে k এর মান 2 ছিল, k এর সাথে সহগ ছিল 2, তাই এটা হচ্ছে 2 সমান 3 cos গামা। তাহলে কি পাচ্ছি আমি, cos গামা, গামা সমান cos ইনভার্স 2/3। এখন দেখো এখানে তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিয়েছি আমি, হোমওয়ার্কটা হচ্ছে আমার দেখাও যে r ইকুয়াল টু i প্লাস j প্লাস k ভেক্টর তিনটি অক্ষত্রয়ের সাথে সমান কোণে আনিত। অর্থাৎ এখানে যে আমি আলফা বিটা গামার তিনটা ভিন্ন ভিন্ন মান পেয়েছিলাম, এই অঙ্কটার বেলায় দেখা যাবে এই যে আলফা বিটা গামা অর্থাৎ কোণের মান তিনটা পরস্পর সমান হবে। অর্থাৎ ধরো যদি প্রথমে আলফার মান পাই cos ইনভার্স 2/3, তাহলে সেই বিটার মানও হবে cos ইনভার্স 2/3, গামার মানও হবে cos ইনভার্স 2/3। আমরা এবার নেক্সট প্রবলেমে যাব। নেক্সট প্রবলেম কি বলেছে দেখো, যে শর্তে এ ভেক্টরটি, এখানে কি বলেছে xy সমতল 2 নম্বরে বলেছে, yz সমতল 3 নম্বরে বলেছে, zx সমতলের সমান্তরাল তাহা নির্ণয় করো, অর্থাৎ শর্তটা নির্ণয় করতে বলেছে। যে শর্তে এই যে ai প্লাস bj প্লাস c কে ভেক্টরটি এক হচ্ছে xy সমতলের সমান্তরাল, 2 এ yz সমতলের, 3 এ হচ্ছে zx সমতলের সমান্তরাল, আমরা সেই শর্ত নির্ণয় করব। আচ্ছা, আমি এবার সলিউশন শুরু করি। সলিউশন দিয়েছি আমি, এই ভেক্টরটি xy সমতলের সমান্তরাল হবে যদি xy সমতলের সমান্তরাল সে কখন হবে, এখানে দেখো আর বাকি রয়েছে কোনটা z, তাহলে সে যদি z এর উপর লম্ব হয়। অর্থাৎ যেই দুটো আছে আমি তিনটা আমার জানি আমি তিনটা অক্ষের এইখানে বলে দিছে যে xy এর কথা এখানে চলে আসছে, xy সমতলের সমান্তরাল, তার মানে অবশিষ্ট যেটা থাকবে সে তার উপরে লম্ব হবে, তার উপর লম্ব। অর্থাৎ এই ভেক্টরটি xy সমতলের সমান্তরাল হবে যদি ইহা z অক্ষের উপর লম্ব হয়। অর্থাৎ কি হবে আমার, এটা যদি একটা ভেক্টর, এই ভেক্টরটা z, এর z অক্ষ বরাবর একক ভেক্টর কত আমার k, অর্থাৎ এই যে এই ভেক্টরটি যদি নাম দেই মনে করো p ভেক্টর, তাহলে এটা কি হচ্ছে p ডট k ইকুয়াল টু 0 হবে। যেহেতু বলেছি আমি অবশ্যই সে লম্ব হবে, তার মানে p ডট k ইকুয়াল টু 0 হয়। এখন আমি দেখো এখানে করেছি এই যে ডট প্রোডাক্ট, এটা করে কি পেয়েছি আমি, এর মানে এই যে i ডট k সমান 0, b তে j ডট k সমান 0, c হচ্ছে 1 ইকুয়াল, অর্থাৎ c ইকুয়াল টু আমরা পেয়েছি 0। এইটাই হচ্ছে আমার নির্ণেয় শর্ত, অর্থাৎ c ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এই ভেক্টরটি xy সমতলের সমান্তরাল। অর্থাৎ দেখো k কিন্তু থাকছে না, xy সমান্তরাল অক্ষ বরাবর একক ভেক্টরকে i, তাই সমতল হচ্ছে ai প্লাস j। একইভাবে এইবার ধরো আমি আর অন্যগুলো করব না, এই যে আমি যদি এইটা বুঝতে থাকি, বুঝে ফেলি, এইটার সাহায্যেই আমি অন্যগুলো করার চেষ্টা করব। এখানে বলেছে xy সমতলের বেলায় আমি কি পেলাম, c এর মান 0 হয়। একইভাবে yz সমতলের বেলায় কি হবে, তাহলে দেখো বাকি নাই কোনটা, yz আছে, তার মানে a ইকুয়াল টু 0 হবে। তাহলে আমি করে দেখি, yz সমতলের সমান্তরাল হইলে কি হবে, সে x অক্ষের উপরে লম্ব হবে। এই যে দেখো লিখেছি আমি i, x অক্ষের উপর বরাবর একক ভেক্টর i, a ইকুয়াল টু 0। ঠিক একইভাবে zx কি হবে, এখানে নাই y, তার মানে b ইকুয়াল টু 0 হবে। এই হচ্ছে আমার প্রদত্ত নির্ণেয় শর্ত। নেক্সট প্রবলেম বলেছে, যদি a ইকুয়াল টু এত, b ইকুয়াল টু এত হয়, তবে 2a প্লাস b এবং 2a প্লাস 2b এর অন্তস্থ কোণ নির্ণয় করো। দেখো এইরকম একটি অঙ্ক আমি এর আগেও করেছিলাম, সেটা ছিল a প্লাস b আর a মাইনাস b এরা পরস্পর লম্ব ছিল। আর এখানে আমাকে কি বলেছে, অন্তস্থ কোণ নির্ণয়। আমরা জানি লম্ব বলুক বা কোণ বলুক, আমাদের সেই একই সূত্র আমরা ব্যবহার করব। সূত্রটি হচ্ছে আমার a ডট b ইকুয়াল টু ab cos থিটা।
দেখো এখানে আমি লিখেছি এই যে এইটা লেট পি ইকুয়াল টু লিখেছি 2a প্লাস বি, 2a প্লাস বি। এটা কিভাবে করব? এই যে এই ভেক্টরটাকে 2 দিয়ে গুণ দেবো, অর্থাৎ 2i প্লাস 4j মাইনাস 6k প্লাস বি। এবার আমরা যোগ বিয়োগ করেছি, দেখো 2 3 5 4 বিয়োগের 1 3 মাইনাসের 6 প্লাসের 2 4k। এটা ধরে নিয়েছি আমরা, এটা পি। একইভাবে আবার এটা কি করব? a প্লাস 2bটাকে ধরে নিয়েছি কিউ। আমরা জানি অন্তস্থ কোণ, অর্থাৎ এখন কি দাঁড়ালো আমার? পি কিউ এর মধ্যবর্তী বা অন্তস্থ কোণ নির্ণয় করতে। তাহলে কি হবে আমার? অন্তস্থ কোণের সূত্রটা আমরা জানি কি? cos θ। সেই পি ডট কিউ সমান পি কিউ cos θ, অর্থাৎ পির মান বের করে লাগবে, কিউ মান লাগবে। আমরা এই যে পির মান বের করেছি, কিউ এর মান বের করেছি, আর মধ্যবর্তী কোণটা ধরে নিয়েছি থিটা। আমরা জানি পি ডট কিউ সমান পি কিউ cos θ। এখানে পি ডট কিউ কে করে আমি কত পেয়েছি দেখো, পি ডট কিউ হচ্ছে আমার 35 মাইনাস 4। আমি অনেকগুলো লাইন স্কিপ করে ফেলেছি, আমি বোঝানোর জন্য দ্রুত তোমরা যাতে বুঝতে পারো, বেশি পড়াতে পারি সেজন্য আমি এটা করেছি। তোমরা এটা করে নিবে। পি ডট কিউর ভ্যালু পেয়েছি আমরা এটা, আর এখানে পির মান কিউর মান cos θ। তাহলে থিটা সমান cos ইনভার্স 31/50 হচ্ছে আমার নির্ণয় অন্তস্থ কোণ। নেক্সট কি বলেছে দেখো, সমান্তরাল একক ভেক্টর নির্ণয়। সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করতে বলেছে। প্রবলেমটা কি বলেছে যে পি আর কিউ দুইটা বিন্দু হলে পি কিউ ভেক্টর এর সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো। পি কিউ ভেক্টর এর সমান্তরাল একক ভেক্টর, তাহলে আগে আমাকে পি কিউ ভেক্টর বানাতে হবে। এখানে পি আর কিউ বিন্দু আকারে দেয়া আছে। আচ্ছা, বিন্দু আকারে দেয়া থাকলে কোনো ভেক্টর হইতে হইলে আমরা কি জানি? মনে মনে একটা মূল বিন্দু ধরে নিব, আর এটা সেই এই বিন্দুটা ওই মূল বিন্দুর সাপেক্ষে এই বিন্দুর অবস্থান ভেক্টরটাকে আমরা বলবো সেই ভেক্টর। তাহলে এখানে ধরে নিয়েছি ও মূল বিন্দু, ও এর সাপেক্ষে পি এর অবস্থান ভেক্টর কি হবে? এই যে ওপি। ওপি সমান কি? আই জে কে, যেহেতু মানগুলো আমার 1 1 1 ছিল। একইভাবে আমি কিউ বের করেছি, দেখো কিউ সমান 3i জে, এটা বের করেছি। এখন এই পি কিউ এর সমান্তরাল এবার আমাকে পি কিউ ভেক্টর বানাবো। আমি পেয়েছি ওপি ভেক্টর আর ও কিউ ভেক্টর, আমি বের করব পি কিউ ভেক্টর। এটাও আমি আগে তোমাদেরকে একটি উদাহরণের অঙ্কে প্রবলেম করিয়েছি যে পি কিউ কি হবে। তাহলে পি কিউ পরে যেটা বলবে সেটা আগে বসবে। যেমন এই যে কিউ আগে বসেছে, মাইনাস হবে প্রথমটা পি, আর এই কিউ মানে কি আমার? ও কিউ, আর পি মানে ওপি, অর্থাৎ কিউ মাইনাস পি। পি কিউ মানে হচ্ছে আমার কিউ মাইনাস পি। দেখো এটা পেয়েছি আর, এটাকে কি বলেছি আমি? আর। তাহলে এর সমান্তরাল একক ভেক্টর, অর্থাৎ এই যে দুইটা এত এর সমান্তরাল একক ভেক্টর, এটা পি কিউ এর পেয়েছি আমি আর। তাহলে এই যে দেখো আর এর একক ভেক্টর বের করেছি আমি, সরি এইখানে আমি বের করেছি আর এর মান বের করেছি, কারণ আমাকে একক ভেক্টরের কথা বলেছে। একক ভেক্টর মানে কি? যে এই ভেক্টর 1 নয়, অর্থাৎ ওই ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করতে হবে। আমি এই যে পি কিউ ভেক্টরটা পেয়েছি আর, তাহলে এই আর কে তার মান দ্বারা ভাগ করতে হবে, তাই আমি এই আর এর মান বের করেছি। তাহলে এই পি কিউ ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর আর ইকুয়াল টু আর ডিভাইডেড বাই আর মডুলাস অফ আর। এই যে দেখো এটা, এই হচ্ছে আমার রেজাল্ট। তাহলে তোমাকে যদি বলে কোন ভেক্টর এর সমান্তরাল একক ভেক্টর বের করো, এর মানে হচ্ছে তোমাকে যে কাজটা করতে হবে ওই ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করে যে একক ভেক্টরটা পাবো সেটাই হবে আমার ওই ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর। যদি মনে করো এখানে পি কিউ এইভাবে না বলে, যেমন এটা কোনো একটা ভেক্টর স্পষ্ট দিয়ে দিল যে এই যে এইটা পেয়েছিলাম, মনে করো এই ভেক্টরটাই আমি পেয়েছি, এটা আর বলেছে এই আর এর সমান্তরাল একক ভেক্টর বের করো, তাহলে তুমি কি করবে? এই আর কে আর এর মান দ্বারা ভাগ করবে, এই অংশটুকু শুধু করতে হবে। এবার আমরা এই যে বলেছি আরো দুইটা প্রবলেম পড়বো। দেখো পি দেওয়া আছে এত, কিউ দেওয়া আছে এত, পি ও কিউ এর লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর। দেখো এই প্রবলেমটা আমি তোমাদেরকে সামনে এনেছি এই কারণেই, আগে বলেছিল শুধু সমান্তরাল একক ভেক্টর, আর এখন বলেছে তাদের লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর। এখন যদি দুইটা ভেক্টর বলে তাদের লব্ধি কি বলে, লব্ধি মানে কি আমরা যোগ, তাহলে আগে আমাকে ভেক্টর দুইটা যোগ করতে হবে। তাহলে এই যে পি ও কিউ এর লব্ধি ভেক্টর ধরে নিয়েছি আর সমান কি হবে? এই যে পি প্লাস কিউ, যে দেখো পি প্লাস কিউ পেয়ে গেছি আমি এই আর ভেক্টর। এখন সেই আগের মতোই আর ভেক্টর পেয়ে গেছি, তার মান বের করবো, তার একক ভেক্টর কি হবে? এই যে আর।
দেখো কোশ্চেনের শুরুটাই জাস্ট যে লব্ধি বলে তোমার এত ভয় পাওয়ার কিছু নেই। এইখানে লব্ধি বললে দুটো ভেক্টর দেওয়া ছিল, যোগ করেছি। আর সমান্তরাল একক ভেক্টর, সমান্তরাল একক ভেক্টর কি, ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করে একক ভেক্টর বের করব। নেক্সট প্রবলেম বলেছে এত ভেক্টরটির সমান্তরাল একটি একক ভেক্টর নির্ণয় করো। একই কোশ্চেন। ধরো এখানে এই ভেক্টরটির নাম বলেনি ওরা, এ বি সি ডি কিছু একটা, আমরা ধরে নিয়েছি আর সমান এইটা। তাহলে এই ভেক্টরটির সমান্তরাল একটি একক ভেক্টর কি হবে, আর ভেক্টর আর ডিভাইডেড বাই মডুলাস অফ আর ইকুয়াল টু আর ক্যাপ। এটাই হচ্ছে আমার নির্ণয় একক ভেক্টর। আমার নবীন শিক্ষার্থীরা, তোমরা এতক্ষণ ধৈর্য ধরে আমার কথাগুলো শুনেছো, সেজন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমি তোমাদেরকে আরেকটু জানাতে চাচ্ছি, আরেকটু কথা তোমরা সবাই জানো, তারপরেও আমি তোমাদেরকে জানাতে চাচ্ছি, তোমরা অবশ্যই সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে, পরিবারের সঙ্গে থাকবে, অকারণে বাইরে যাবে না, কিছুক্ষণ পরপর সাবান দিয়ে হাত ধুবে। সব শেষে তোমাদের সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।